পশ্চিমবঙ্গের প্রাকৃতিক পরিবেশ মানে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিটা কেমন? ভূপ্রকৃতি মানে কি? সমভূমি না মালভূমি না পার্বত্য অঞ্চল? কেমন পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি মানে মাটিটা কেমন? সোজা সরলভাবে বুঝবে। ভূপ্রকৃতি, ভূ মানে মাটি, তার প্রকৃতি কেমন, সেটা কেমন, ভূপ্রকৃতিটা কেমন সেটাই জানতে চাইছে। ঠিক আছে, বড় কোশ্চেন হিসাবে দেয় পরীক্ষায়, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি কেমন ব্যাখ্যা করো 5 নম্বরে। তখন পুরোটা লিখতে হবে পয়েন্ট ওয়াইজ। ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করবে। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি বলতে গেলে ভূপ্রাকৃতিক দিক থেকে বা ভূপ্রকৃতির দিক থেকে পশ্চিমবঙ্গ বৈচিত্র্যময় একটি রাজ্য। বৈচিত্র্যময় রাজ্য কেন? পশ্চিমবঙ্গের মধ্যে সব কিছু দেখতে পাওয়া যায়। দার্জিলিংয়ে চলে যাও, পাহাড় দেখতে পারবে। বাঁকুড়া পুরুলিয়ায় চলে যাও, পাহাড় দেখতে পারবে। বীরভূমে চলে যাও, মালভূমি দেখতে পারবে। নদিয়ায় চলে আসো, সমভূমি দেখতে পারবে। 24 পরগনায় চলে আসো, গাঙ্গেয় সমভূমি দেখতে পারবে, মানে গঙ্গা নদী বয়ে গেছে। হুগলি জেলায় চলে যাও, গঙ্গা নদীর পাশে গাঙ্গেয় সমভূমি মানে প্লাবনভূমি তুমি দেখতে পারবে। ঠিক আছে, এবং পশ্চিমবঙ্গের সবথেকে বেশি সমভূমি অঞ্চল দেখা যায় বলে পশ্চিমবঙ্গের চাষবাসটা ভালো হয়। আমি আগের দিন সমভূমির গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছিলাম যে সমভূমি কেন বেশি গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গ কেন অন্যান্য জায়গাতেও সমভূমি থাকলে সেখানে চাষবাসটা ভালো হবে, ফসলটা ভালো উৎপাদন হবে, যেটা পাহাড়ে ভালো হবে না, মালভূমিতেও ভালো হবে না। সমভূমি, বিশেষ করে গাঙ্গেয় সমভূমি মানে গঙ্গা নদীর দুই পাড়ে যে সমভূমিগুলো আছে সেখানে মাটি অনেক উর্বর মাটি, মানে পলি মাটি, সেখানে ফসলটা ভালো উৎপাদন হয়। তো পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে পাহাড় যেমন দেখতে পাওয়া যাবে, মালভূমি সেরকম দেখতে পাওয়া যাবে, এবং সমভূমি সবথেকে বেশি দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে পশ্চিমবঙ্গের বলতে পারো প্রায় অনেকটা অঞ্চল জুড়ে গঙ্গা নদী বয়ে গেছে, তাই গঙ্গা নদীর দুই পাড়ে সমভূমিতে অনেক চাষের জন্য উপযোগী জমি বা উর্বর জমি গড়ে উঠেছে, যার ফলে পশ্চিমবঙ্গে চাষবাস ভালো হচ্ছে। এবং আরেকটা জিনিস কি, পশ্চিমবঙ্গের একটা প্রান্তে যেমন পাহাড়, আরেকটা প্রান্তে সমুদ্রের সাথে পশ্চিমবঙ্গ অ্যাটাচমেন্ট। যেমন দীঘা, দীঘা কোথায় আছে? মেদিনীপুর ডিস্ট্রিক্টে আছে। আবার পাহাড় যদি তুমি ঘুরতে যাও, দার্জিলিংয়ে চলে যাও, পশ্চিমবঙ্গের মধ্যে তুমি সব পাবে। বোঝা গেল? তো পশ্চিমবঙ্গের এর জন্য ভূপ্রকৃতিটা হচ্ছে বৈচিত্র্যময় ভূপ্রকৃতি। ঠিক আছে, 1 নম্বর উত্তরে পার্বত্য অঞ্চল। উত্তর মানে পশ্চিমবঙ্গের উত্তর দিকে, মানে পশ্চিমবঙ্গের একদম ওপরের দিকে। উত্তর দিক কোনটা, দক্ষিণ দিক কোনটা আমরা জানি ম্যাপে কিভাবে বোঝানো হয়। প্লাস চিহ্ন যদি তুমি দাও, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক। বোঝা গেল? ধরো টোটালটাই পশ্চিমবঙ্গের ম্যাপ। উত্তর দিক মানে এই জায়গাটায় দার্জিলিং আছে, একদম ওপরে দার্জিলিং। ঠিক আছে, এই জায়গার অঞ্চলটা হচ্ছে পর্বত অঞ্চল, মানে পাহাড়। ঠিক আছে, প্রথমেই ফার্স্ট পয়েন্টে বলছে উত্তরের পার্বত্য অঞ্চল, মানে এই জায়গায় আছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল, মানে দার্জিলিংয়ের পাহাড়। ঠিক আছে, নেক্সট 2 নম্বর বলছে পশ্চিমে তরঙ্গায়িত মালভূমি। পশ্চিম দিকে এখানে তরঙ্গায়িত মানে ঢেউ খেলানো মালভূমি দেখতে পাওয়া যায়। তরঙ্গ মানে ঢেউ। ঠিক আছে, তরঙ্গায়িত মালভূমি কোথায় দেখা যায়? এই জায়গায় কোন জেলাগুলো আছে? এখানে আছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, এই জায়গাগুলো। ঠিক আছে, পশ্চিমে এই জায়গাগুলোতে তরঙ্গায়িত মালভূমি দেখতে পাওয়া যায়, মানে ঢেউ খেলানো মালভূমি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, মানে উঁচু থেকে নিচু এরকম ঢেউয়ের মতন হয়ে এসছে। ঠিক আছে, তাই বলছে এই জায়গাটা হচ্ছে তরঙ্গায়িত মালভূমি অঞ্চল। বোঝা গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে হিমালয়ের দক্ষিণে নিম্ন সমভূমি এবং মালভূমির পূর্বে গাঙ্গেয় বদ্বীপ সমভূমি অঞ্চল। হিমালয়ের দক্ষিণ মানে এই জায়গাটা হিমালয়, মানে দার্জিলিংয়ের পাহাড়, এর দক্ষিণ মানে এই দিকটা, এই জায়গাটার কথা বলছে। এই জায়গাটায় কি আছে?
নিম্ন সমভূমি, নিম্ন সমভূমি মানে নিচু সমভূমি, ঠিক আছে। আর মালভূমি পূর্বে, এদিকে মালভূমি বলেছি, মালভূমি পূর্ব মানে এই দিকটা, এইদিকে পূর্ব দিক, তাই তো। হিমালয়ের দক্ষিণ দিক মানে এই জায়গাটাকে বোঝাচ্ছে, আর পশ্চিমবঙ্গের মালভূমির পূর্ব দিক মানে এই জায়গাটা বোঝাচ্ছে। এই জায়গাটা হচ্ছে নিম্ন সমভূমি এবং মালভূমির গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল, মানে এই জায়গাটা দিয়ে গঙ্গা নদী বয়ে এসছে। পশ্চিমবঙ্গের এই জায়গাটা দিয়ে গঙ্গা নদী বয়ে এখানে সমুদ্রে মিলিত হয়েছে। এই গঙ্গা নদীর দুপাশে গাঙ্গেয় সমভূমি বা নিম্ন সমভূমি অবস্থিত। এই জায়গাগুলোতে গাঙ্গেয় সমভূমি বা নিম্ন সমভূমি অবস্থিত, যেটা আমি বললাম পশ্চিমবঙ্গের অনেকটা অঞ্চল জুড়ে সমভূমি রয়েছে, তাই পশ্চিমবঙ্গের চাষাবাদ ভালো হচ্ছে। এই জায়গাগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের চাষের জায়গা, যেমন বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই অঞ্চলগুলো, এই জেলাগুলো রয়েছে। এই অঞ্চলগুলোতে, এই জেলাগুলোতে চাষ খুব ভালো হয়, কারণ এই গঙ্গা নদী এই জেলাগুলোর মাঝখান দিয়ে বয়ে গেছে। গঙ্গা নদীর দুই পারে পলি জমে প্লাবন ভূমি বা সমভূমির সৃষ্টি হয়েছে। বোঝা গেল? এবার প্রতিটা পয়েন্টের বিস্তারিত আলোচনায় আসছি। উত্তরের পার্বত্য অঞ্চল মানে এই জায়গাটার কথা বলছি, উত্তরের পার্বত্য অঞ্চল। উত্তরের পার্বত্য অঞ্চল শিলিগুড়ি মহকুমা বাদে, শিলিগুড়ি মহকুমাটা মোটামুটি সমভূমি বলতে পারো। তার জন্য দার্জিলিংয়ের প্রধান নগর বা শহর হচ্ছে শিলিগুড়ি। দেখবে শিলিগুড়িতে যেতে হয় ফার্স্ট নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে, তারপরে দার্জিলিংয়ের জন্য সবাই ঘুরতে যায়। এনজিপি বলে যেটাকে, এনজিপিতে নামে ট্রেন থেকে, তারপরে বিভিন্ন গাড়িতে করে পাহাড়ে ঘুরতে যায়। এনজিপিটা শিলিগুড়িতে অবস্থিত, আর শিলিগুড়িটা হচ্ছে সমভূমি, প্রায় পাহাড়ের পাদদেশ, মানে পাহাড়ের নিচের সমভূমি অঞ্চল। বোঝা গেল? এই শিলিগুড়ি বাদে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলার উত্তর পূর্ব দিকের সামান্য কিছুটা অংশ উত্তরের পার্বত্য অঞ্চল। শিলিগুড়ি বাদ দিলে বাকি যতটা জায়গা আছে এখানে পুরোটাই হচ্ছে পার্বত্য অঞ্চল, মানে পাহাড়, ঠিক আছে। উত্তরে শিলিগুড়ি জায়গাটা বাদ দিয়ে দার্জিলিংয়ের প্রায় সবটাই হচ্ছে পাহাড়, ঠিক আছে। নদ নদীর গভীরতা নিম্নক্ষয়ের করায় এই অঞ্চলে ভূমি অত্যন্ত খাড়া এবং বন্ধুর প্রকৃতির হয়ে থাকে। নদ নদী এখান দিয়ে পাহাড়ের ওপর দিয়ে নেমে এসছে খুব উচ্চ গতিতে, উচ্চ গতিতে মানে স্রোতের সহিত। তার জন্য এই জায়গায় নদীর গভীরতা অনেক বেশি। আমরা জানি নদীতে যখন স্রোত থাকে তখন তার গভীরতা অনেক বেশি থাকে। যখন নদী ওপর থেকে নিচের দিকে নামে তখন তার জলের স্পিডটা বেশি থাকে বলে সে গভীর করতে থাকে, মাটিকে গর্ত করে গভীর করে দেয়। আর যখন সে সমভূমির ওপর দিয়ে বয়ে যায় তখন তার গতিটা কমে যায় বলে গভীরতাও কমে যায়। বোঝা গেল? তাই বলছে পাহাড়ের ওপর দিয়ে যে নদীগুলো এসছে সেগুলোর গভীরতা অনেকটাই বেশি অন্যান্য জায়গার তুলনায়, ঠিক আছে। ভূপ্রকৃতি খাড়া ঢাল, অত্যাধিক বন্ধুরতা, গভীর গিরিখাত। গিরিখাত মানে পাহাড়ের ওপর দিয়ে নদী যখন বয়ে চলে তখন নদীর সেই প্রবাহ পথকে বলা হয় গিরিখাত। গিরি মানে পাহাড়, তার ওপর দিয়ে যখন নদী বয়ে চলে তখন সেটাকে কি বলা হয়? গিরিখাত, ঠিক আছে। তো গিরিখাত দার্জিলিংয়ে গেলে প্রচণ্ড পরিমাণে আমরা দেখতে পাবো এবং নদীর গভীরতা প্রচণ্ড পরিমাণে সেখানে দেখা যায়। এবং উঁচু শৃঙ্গ, পর্বত শিরা মানে পর্বতের চূড়া, পর্বতের অভিক্ষিপ্তাংশ প্রভৃতি অঞ্চল দার্জিলিংয়ের পাহাড়ে আমরা অনায়াসেই দেখতে পাই। বিশাল শিবালিক পর্বত দার্জিলিংয়ে অবস্থিত। হিমালয়ের সবচেয়ে দক্ষিণ দিকে নিচু পার্বত্য ভূমি শিবালিক পর্বত, যেটা দার্জিলিংয়ের সবথেকে উঁচু পর্বত। তার অবস্থানের দিক থেকে যদি আমরা দেখি তার উচ্চতা হচ্ছে 3000 থেকে 6000 মিটার। তিস্তা নদী সিকিম থেকে এই অঞ্চলে প্রবেশ করেছে এবং সুগভীর গিরিখাত দ্বারা পার্বত্য অঞ্চলকে দুভাগে ভাগ করেছে। তিস্তা নদী সিকিম থেকে দার্জিলিংয়ে প্রবেশ করেছে এবং
দার্জিলিংয়ের পাহাড়কে দুভাগে ভাগ করেছে, মানে একটা নদী পাহাড়ের উপর দিয়ে বয়ে এসছে বলে পাহাড়টাকে দুটো খণ্ডে বিভক্ত করেছে, মানে পাহাড়কে তো ভাঙতে পারে না, পাহাড়ের উপর দিয়ে বয়ে এসছে, তো পাহাড়ের দুটো পার্ট হয়ে গেছে। ধরো এটা একটা পাহাড়, দার্জিলিংয়ের পাহাড়, এখান দিয়ে সিকিম থেকে তিস্তা নদী এসছে, তো দুটো খণ্ড হয়ে গেল, এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড। তিস্তা নদীর জন্য পাহাড়কে দুটো খণ্ডে বিভক্ত করেছে কে? সিকিমের এই তিস্তা নদী। বোঝা গেল? তো এইভাবে দার্জিলিংয়ের ভূপ্রকৃতি পশ্চিমবঙ্গের বুকে রয়েছে। তিস্তার উত্তর দিকে উত্তরের পশ্চিম অঞ্চল এবং তিস্তা নদীর পূর্ব দিকে পূর্ব অঞ্চল অবস্থিত। ঠিক আছে, এবার চলে আসছি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল আমি কোথায় বলেছি? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল এই জায়গাটায় অবস্থিত, তরঙ্গায়িত মালভূমি অঞ্চল এই জায়গাটায় অবস্থিত, এই জায়গাটায় ধরে নাও এই জায়গাটায় অবস্থিত, এখানে তরঙ্গায়িত মালভূমি আছে। তরঙ্গায়িত মালভূমি মানে কি? ঢেউ খেলানো মালভূমি। এই জায়গাটায় কোন কোন জেলা আছে? পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, এই জেলাগুলো এই জায়গাটায় আছে, এখানে মালভূমি দেখা যায়। পশ্চিমবঙ্গের গোটা পুরুলিয়া জেলা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া জেলার পশ্চিমাংশের ৭৫ মিটারের বেশি উচ্চতাযুক্ত ভূভাগ নিয়ে এই মালভূমি অঞ্চল অবস্থিত। কত মিটার উঁচু মালভূমি অঞ্চল? ৭৫ মিটার উঁচু। এই অঞ্চলটি ভারতের প্রাচীন গন্ডোয়ানা ল্যান্ডের অন্তর্গত। ঠিক আছে, রাজমহল পাহাড়, ছোটনাগপুর মালভূমির পূর্ব দিকের প্রসারিত অংশ এই অঞ্চলের অন্তর্ভুক্ত। প্রায় ৩১০০ বর্গ কিমি স্থান জুড়ে গ্রানাইট, নিস, চুনা পাথর, বেলে পাথর, কাদা পাথর, কোয়ার্টজাইট এই সমস্ত শিলা নিয়ে এই মালভূমি অঞ্চল অবস্থিত। বোঝা গেল? নেক্সট আমি চলে আসছি সমভূমি। পশ্চিমবঙ্গের সমভূমি কোথায় দেখতে পাওয়া যায়? একটু আগেই বললাম পশ্চিমবঙ্গের সমভূমি গঙ্গা নদীর দুই পাড়ে দেখতে পাওয়া যায়। কোন কোন জেলায় দেখতে পাওয়া যায়? পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল বিশেষ করে নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, হুগলি এই অঞ্চলগুলোতে পশ্চিমবঙ্গের সমভূমি দেখতে পাওয়া যায়। তরাই ও ডুয়ার্স অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের একটি অঞ্চল, কারণ এই অঞ্চল পশ্চিমবঙ্গের পর্যটন কেন্দ্র হিসাবে বিখ্যাত। দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা, জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার জেলার নিয়ে তরাই ও ডুয়ার্স সমভূমি গঠিত। এই জায়গাটায় তরাই ও ডুয়ার্স সমভূমি গঠিত। এই জায়গাটায় জঙ্গলের মধ্যে দিয়ে সরু সরু নদী প্রবাহিত হয়েছে এই জায়গাটায়। ঠিক আছে, এই জায়গাটাকে বলা হয় তরাই ও ডুয়ার্স সমভূমি। এই জায়গাটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ভাবর। তরাই ও ডুয়ার্স অঞ্চলের আরেকটা নাম হচ্ছে ভাবর, কারণ এখানে ছোট ছোট পাথরের কণায় পরিপূর্ণ ভূমি দেখা যায়, আর ছোট ছোট পাথরের কণাযুক্ত অঞ্চলকে বলা হয় ভাবর। তাই তরাই ও ডুয়ার্সকে ভাবর অঞ্চলও বলা হয়। ডুয়ার্স শব্দের অর্থ দুয়ার বা দরজা। ডুয়ার্স মানে কি? দুয়ার বা দরজা। ঠিক আছে, পরীক্ষা এটা দেয়। ডুয়ার্স শব্দের অর্থ কি? ডুয়ার্স মানে হচ্ছে দরজা। এক কথায় যদি জানতে হয়, দরজা। কেন দরজা বলা হচ্ছে? কারণ এই জায়গাটা দিয়ে পশ্চিমবঙ্গে ঢোকার জায়গা। অন্যান্য দেশ থেকে মানুষ এই তরাই ও ডুয়ার্স অঞ্চল দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে, যেমন নেপাল, ভুটান, বাংলাদেশ, সিকিম এই জায়গার মানুষরা এই তরাই ও ডুয়ার্স অঞ্চল দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে। তাই এই জায়গাটাকে বলা হয় ডুয়ার্স। ডুয়ার্স মানে হচ্ছে দরজা, পশ্চিমবঙ্গে ঢোকার দরজা। বোঝা গেল? এটা কিন্তু পরীক্ষায় আসে, ভালো করে মাথায় রাখবে। ডুয়ার্স কথার অর্থ কি? ডুয়ার্স শব্দের অর্থ দুয়ার বা দরজা। ঠিক আছে, নেক্সট হচ্ছে উত্তরবঙ্গের সমভূমি। উত্তরবঙ্গের সমভূমি কোন কোন অঞ্চল নিয়ে গঠিত? জলপাইগুড়ি জেলার দক্ষিণ প্রান্ত, কোচবিহার জেলার দক্ষিণ ভাগ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর,
মালদা জেলা জুড়ে উত্তরবঙ্গের সমভূমি বিস্তৃত। উত্তর দিনাজপুর জেলার মূল ভূভাগ অংশটি মহানন্দা করিডর নামে পরিচিত। এটা পরীক্ষায় আসে, মহানন্দা করিডর নামে কোন জায়গা পরিচিত? মহানন্দা করিডর নামে কোন জায়গা পরিচিত? উত্তর দিনাজপুরের অঞ্চলকে মহানন্দা করিডর বলা হয়। কারণ কি? মহানন্দা নদীর জলে দুপারে এই জায়গাটা অবস্থিত। মহানন্দা নদীর দুই পাড়ে মানে দুপাড়ের পলি জমে এই জায়গাটা তৈরি হয়েছে বলে উত্তর দিনাজপুরকে বলা হয় মহানন্দা করিডর অঞ্চল। ঠিক আছে। আর এই জায়গার ভূমিকে বলা হয় বরেন্দ্র ভূমি বা বারিন্দ। বারিন্দ বা বরেন্দ্র ভূমি কেন বলা হয়? কারণ মহানন্দা নদীর দুই পাড়ে পলি জমে এই অঞ্চলটা গঠিত হয়েছে। পলি মাটি এবং ল্যাটেরাইট মাটি থাকায় এই জায়গাটার আরেকটা নাম হয়েছে বারিন্দ্র ভূমি বা বারিন্দ। ঠিক আছে। নেক্সট হচ্ছে মহানন্দা নদীর সঙ্গে কালিন্দী নদী মিলিত হয়ে কালিন্দী নদীর উত্তর অংশটি তাল এবং দক্ষিণের নবীন পলিগঠিত অংশ দিয়ারা নামে পরিচিত। এই তাল আর দিয়ারা এই দুটো জায়গা দিনাজপুরেই অবস্থিত। উত্তর দিনাজপুরের মাটিকেই বলা হয় তাল দিয়ারা। ঠিক আছে। আবার উত্তর দিনাজপুরের মাটিকেই বলা হয় বরেন্দ্র ভূমি। আবার উত্তর দিনাজপুরের মাটিকেই বলা হয় মহানন্দা করিডর। মুখস্থ রাখবে, উত্তর দিনাজপুরের মাটির কিন্তু অনেক নাম আছে। ফার্স্ট হচ্ছে বরেন্দ্র ভূমি বা বারিন্দ, সেকেন্ড হচ্ছে মহানন্দা করিডর, থার্ড হচ্ছে তাল ও দিয়ারা। উত্তর দিনাজপুরের মাটিকে বলা হয়। বোঝা গেল? নেক্সট হচ্ছে রাঢ় সমভূমি। পরীক্ষায় আসে এগুলো। রাঢ় সমভূমি টিকা লেখো। ঠিক আছে। রাঢ় সমভূমি কোন অঞ্চলকে বলা হয়? রাঢ় সমভূমি হচ্ছে পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলার সমভূমি অঞ্চলকে রাঢ় সমভূমি অঞ্চল বলে। আবার রিপিট করছি, মুখস্থ রাখবে। রাঢ় সমভূমি অঞ্চল কোন জায়গাকে বলে? মুর্শিদাবাদ, বীরভূম, এই জায়গাটা ঠিক, এই জায়গাটা ঠিক, এই জায়গাটা হচ্ছে রাঢ় সমভূমি। ঠিক আছে। কারণ গঙ্গা নদীর দুপারে পলি জমে এই জায়গাটা তৈরি হয়েছে বলে এই জায়গাটার আরেকটা নাম দেওয়া হয়েছে রাঢ় সমভূমি। জেলা হিসাবে যদি বলতে হয় কোন কোন জেলায় রাঢ় সমভূমি দেখতে পাওয়া যায়, তখন বলতে হবে মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, এই জায়গাগুলোতে রাঢ় সমভূমি দেখতে পাওয়া যায়। পরীক্ষায় কিন্তু এগুলো প্রত্যেকটা আসে। রাঢ় সমভূমি টিকা লেখো। তারপরে তাল ও দিয়ারা, বারেন্দ্র ভূমি, মহানন্দা করিডর, ভাবর, তরাই ও ডুয়ার্স, এগুলো প্রত্যেকটা কিন্তু টিকা আসে, ভালো করে মুখস্থ করতে হবে। নেক্সট গঙ্গার বদ্বীপ সমভূমি। বদ্বীপ মানে কি? যে দ্বীপটা দেখতে বয়ের মতন হবে সেটাকে বদ্বীপ বলা হবে, বা গ্রিক অক্ষর ডেল্টার মতন দেখতে হবে সেটাকে বলা হবে বদ্বীপ। নদীর মধ্যে যখন পলি জমে সেই ভূমিটার আকৃতি বাংলা ব এবং গ্রিক শব্দ ডেল্টার মতন হয়, তখন সেই দ্বীপটাকে বলা হয় বদ্বীপ বা ডেল্টা। বোঝা গেল? সেই গাঙ্গেয় বদ্বীপ সমভূমি কোথায় দেখা যায়? পশ্চিমবঙ্গের গাঙ্গেয় বদ্বীপ সমভূমি প্রধানত নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় দেখতে পাওয়া যায়। এখানে পরিণত বদ্বীপ, সক্রিয় বদ্বীপ সবই দেখতে পাওয়া যায়। এবং আমাদের সবার পরিচিত সুন্দরবন অঞ্চলে আমরা অনেকগুলো ছোট ছোট বদ্বীপ দেখতে পাবো। ঠিক আছে। কারণ সুন্দরবন অঞ্চলটা ঠিক পশ্চিমবঙ্গের এই জায়গাটায় অবস্থিত, এই জায়গাটায়। ঠিক আছে। এখানে এই জায়গাটায় গঙ্গা নদী এখানে বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে সমুদ্রের সাথে মিলিত হওয়ার সময় যে দ্বীপগুলো সৃষ্টি করেছে সেই দ্বীপগুলো দেখতে বয়ের মতন। এখানে যে ভূমিগুলো গড়ে উঠেছে সেগুলো বাংলা ব অক্ষর বা ডেল্টার মতন। এই ভূমিগুলোকে বলা হচ্ছে বদ্বীপ। এইখানে গঙ্গা নদী প্রবেশ করার সময় তার গতি হারিয়ে ফেলে এবং বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যায় এবং তার মাঝখানে মাঝখানে ভূমি সৃষ্টি হয়, ভূমি থেকে যায় বা ভূমি গড়ে ওঠে। সেগুলো বাংলা ব অক্ষরের মতন দেখতে বলে সেটাকে বলা হয় বদ্বীপ অঞ্চল। সুন্দরবনে
এটা দেখতে পাওয়া যায় বদ্বীপ সব থেকে বেশি। ঠিক আছে, আর দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপ এবং সুন্দরবন অঞ্চলটি সব থেকে বেশি বিখ্যাত এই বদ্বীপের জন্য এবং সুন্দরী গাছের জন্য। সুন্দরী গাছ কোন গাছকে বলা হয়? ম্যানগ্রোভ অরণ্যকে সুন্দরী গাছের অরণ্য বলা হয়। যে গাছের শিকড়টা মাটির ওপরের দিকে উঠে থাকে, যেটাকে শ্বাসমূল বলা হয়। শিকড়ের সাহায্যে গাছ শ্বাস প্রশ্বাস নেয়, জলের তলায় থাকে তো, তাই শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয় বলে শিকড়গুলোকে উপরের দিকে ঠেলে দেয়, মাটি নিচে না গিয়ে উপরের দিকে উঠে আসে। সেই শিকড়ের সাহায্যে শ্বাস প্রশ্বাস নেয়, তাই গাছগুলো দেখতে খুব সুন্দর হয়। তাই সেই গাছগুলোকে বলা হয় সুন্দরী গাছ। সেখান থেকে সুন্দরবনের নাম হয়েছে সুন্দরবন, যেটাকে ম্যানগ্রোভ অরণ্য বলা হয়, যেটা দক্ষিণ 24 পরগনার সুন্দরবন অঞ্চলে আমরা দেখতে পাই। বোঝা গেল? এই হলো টোটাল পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির বিস্তারিত আলোচনা। ঠিক আছে।